হারানো হীরের আংটি। স্বপন বুড়ো। রাজকন্যার জন্মদিন। রাজ্যের উৎসবের সাড়া পড়ে গেছে। ছেলেরা পাঠশালা থেকে পালিয়ে এসে রাজপুরীতে জড়ো হয়েছে। পেটুক ব্রাহ্মণের দল ব্রাহ্মণীদের জানিয়ে দিয়েছে 7 দিন আর উনুনে আগুন দিতে হবে না। রাজা ঘোষণা করে দিয়েছে 7 দিন ধরে তার রাজ্যের কোনো জিনিসের দাম লাগবে না। প্রজারা যার যা খুশি দোকান পশারিদের কাছ থেকে নিতে পারবে। রাজকোষ থেকে রাজার কোষাধ্যক্ষ তার দাম মিটিয়ে দেবেন। রাজকন্যার সখীদের সঙ্গে নৃত্যগীতে রত ছিলেন। এমন সময় অতি বৃদ্ধ রাজকবি কবিশেখরের কাছ থেকে সংবাদ এলো রাজকুমারীর জন্মদিন উপলক্ষে তিনি এক অপূর্ব কাব্য রচনা করেছেন এবং রাজকন্যাকে আহ্বান করেছেন সেটা পাঠ করবার জন্য। আনন্দে অধীর হয়ে রাজকন্যা সঙ্গিনীদের কাছ থেকে বিদায় নিয়ে কবিশেখরের কুঞ্জে উপস্থিত হলেন। তারপর কখন যে কাব্যের পুঁথিতে তন্ময় হয়ে পড়লেন তা তিনি নিজেই জানেন না। দিনের অর্ধেক কেটে গেল তার কাব্যের পাতার ভেতর। সখী মল্লিকা এসে জানালো নানা দেশ থেকে উপঢৌকন আসছে তার জন্মদিন উপলক্ষে। বাধ্য হয়ে রাজকুমারীকে কাব্যকুঞ্জ থেকে উঠতে হলো। কিন্তু কাব্যের সুমধুর আখ্যান তখনও তার মনে ভরপুর। নিজের হাতের হীরের আংটি দিয়ে যে পর্যন্ত তার পাঠ হয়েছে সেটাকে চিহ্নিত করে রেখে তাড়াতাড়ি খেয়ালি রাজকন্যা চলে এলেন মল্লিকার সঙ্গে। তারপর উপহার ও উৎসবের মাঝখানে রাজকুমারী ভুলেই গেলেন সেই কাব্যের কথা। ভুলে গেলেন কোথায় তাঁর হীরের আংটি ফেলে এসেছেন সে কথাও। এই হীরের আংটি তার জন্মদিন উপলক্ষে রাজা নিজে তাকে উপহার দিয়েছিলেন। হঠাৎ তার শূন্য আঙুলের দিকে চোখ পড়তে রাজা বললেন, আরে তোর আংটি কোথায়? রাজকন্যা চেয়ে দেখলেন তার হাত খালি। কিছুতেই তার মনে পড়ল না কোথায় আংটি ফেলে এসেছেন। রাজ্যে হুলুস্থুলু পড়ে গেল একেবারে। রাজকুমারীর হীরের আংটি চুরি গেছে। খোঁজ খোঁজ খোঁজ। উৎসবের আমেজকে ডুবিয়ে দিয়ে রাজ্যে উঠল এবার আংটি খোঁজার কোলাহল। কিন্তু তাতেও কোনো ফল পাওয়া গেল না। রাজা ডাকলেন মন্ত্রীকে, মন্ত্রী ডাকলেন সেনাপতিকে, সেনাপতি ডাকলেন নগর রক্ষককে, নগর রক্ষক ডাকলেন শহর কোটালকে, শহর কোটাল ডাকলেন চৌকিদারকে, আর চৌকিদার ডাকলেন পাহারাওয়ালাকে। কিন্তু আংটির কোনো হদিশ পাওয়া গেল না। রাজা নিজের হাতের দেওয়া আংটি তাই গেল চুরি। আর চুরি গেল কিনা রাজকন্যার জন্মদিনে। শহর কোটাল গুম্ফেশ্বরের বড় দুর্নামের ব্যাপার। লজ্জায় তার গা দিয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। কিন্তু চুপ করে বসে থাকলেই বা চলবে কি করে? গুম্ফেশ্বর তার গোঁফের বোঝা নিয়ে ছোটাছুটি শুরু করে দিলেন। তার উৎসাহে আর অনুসন্ধানে পাখির দল পর্যন্ত গাছের ওপর বসতে সাহস পায় না। কত শত পাখির ডিম যে গাছের ওপর থেকে ভাঙা হলো তার বলে শেষ করা যায় না। রাজ্যের সব পুকুরে পড়ল জাল। যত মাছ ছিল জলে সব ডাঙায় উঠে এলো। তাদের প্রত্যেকের পেট চিরে দেখা হলো। পচা মাছের দুর্গন্ধে রাজ্যের লোক একেবারে অতিষ্ঠ হয়ে উঠল। কিন্তু হারানো আংটির কোনো সন্ধান মিলল না। একজন চৌকিদার এসে বলল, শহর কোটাল মশাই, মাছরাঙারা তো মাছ খায়। হয়তো রাজকন্যা নদীতে স্নান করেছেন, মাছের পেটে সেই আংটি, আবার মাছরাঙা খেয়েছে সেই মাছকে। গুম্ফেশ্বর গোঁফ চুমড়ে বললেন, ঠিক। রাজ্যে যত মাছরাঙা আছে সব ধরা হলো শেষে। আর কোথাও মাছরাঙা পাওয়া যায় না। শহর কোটাল ঘোষণা করলেন প্রত্যেকটি মাছরাঙার জন্য 1টি করে মোহর দেওয়া হবে। রাজ্যে মাছরাঙার বাজার বসল, কিন্তু মিলল না। রাজা বিরক্ত হয়ে হুকুম দিলেন, কালকের মধ্যে যদি আংটি না মেলে তো শহর কোটালের প্রাণদণ্ড হবে। শুনে ভয়ে শহর কোটালের কালো গোঁফের গোছা সাদা হয়ে গেল। কিন্তু তা তো গেল, প্রাণ কি করে রক্ষা পায়? শহর কোটাল সারা রাত পাইচারি করে বেড়াতে লাগলেন। হঠাৎ তার মগজে একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধি থাকলে আর ভয় কি? শহর কোটাল সেই রাত্রেই স্বর্ণকারকে ডেকে পাঠালেন, যে রাজকন্যার হীরের আংটিটা তৈরি করে দিয়েছিল।
7টা সেপাই গিয়ে তখনই স্বর্ণকারকে ধরে নিয়ে এলো। ভয়ে স্বর্ণকারের গায়ে এলো জ্বর, সে কাঁপতে লাগলো। শহর কোটাল তাকে নিরালয়ে নিয়ে বললেন, তোর কোনো ভয় নেই, তোকে আমি অনেক পুরস্কার দেব, কিন্তু তার আগে চাই একটি হীরের আংটি। যেরকম আংটি রাজকন্যের জন্য তৈরি করেছিলি ঠিক সেই রকম। স্বর্ণকার শহর কোটালের পায়ের তলায় লুটিয়ে পড়ে বললেন, আমায় প্রাণে মারবেন না কর্তা। গুম্ফেশ্বর আর একবার গোঁফ চুমড়ে হুমকি দিয়ে উঠে বললেন, ওসব ন্যাকামি রাখ, যা বললাম তাই করবি কিনা বল। স্বর্ণকার কাঁদতে কাঁদতে বললে, কি করে করব কর্তা, সে হীরে আমি কোথায় পাবো? গুম্ফেশ্বর ফিস করে বললেন, ধুর বোকা, সে হীরে তোকে দিতে হবে না, একটা নকল হীরে বসিয়ে দে, কিন্তু আংটি হওয়া চাই ঠিক আগের মতো। রাজা কি আর অত দেখতে যাবে যে হীরে আসল নাকি নকল? স্বর্ণকারের মুখে এইবার হাসি ফুটল। বললে, তা আমি করে দেব কর্তা, কিন্তু কোটাল মশাই, আমি যেন প্রাণে মারা না যাই। গুম্ফেশ্বর আর একবার গোপে চাড়া দিয়ে বললেন, আমি রইলাম যখন, তোর ভয় কি রে? পরদিন স্বর্ণকার এসে গোপনে কোটালকে আংটিটা দিয়ে গেল। অবিকল সে আগেকার আংটি, কে বলবে সেটা নয়। তখন গুম্ফেশ্বর মশাই মগজ থেকে আর একটা বুদ্ধি বের করলেন। কেননা আংটি পাওয়া যাবে অথচ কোনো চোর ধরা পড়বে না, তা আবার কেমন করে হয়? তাই তিনি চললেন খানা তল্লাশি করতে দাইয়ের বাড়িতে, যে দাই ওই রাজকুমারীকে মানুষ করেছিলেন। এটা ওটা দেখতে দেখতে দাইয়ের বালিশের তলা থেকে বের করে ফেললেন সেই আংটি। তারপর প্রকাণ্ড হুঙ্কার দিয়ে দুবার গোফে হাত বুলিয়ে আদেশ দিলেন, এই মাত্র ওই দাই বুড়িকে। 700 সেপাই ছুটে এলো ওই দাইকে বাঁধতে। দাইয়ের তখন কি কান্না, কিন্তু সে কান্না শোনবার তখন সময় নেই গুম্ফেশ্বরের। বিজয় গর্বে তিনি রাজার কাছে গিয়ে হাজির হলেন, আংটিটা ফিরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে গুম্ফেশ্বর যা চেয়েছিলেন তাই পেলেন। হলো তার পদোন্নতি। ছিল কোটাল, হলেন মন্ত্রী। আর সেই দায় রাজা তার প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন, কিন্তু রাজকন্যা যে ওকে বড় ভালোবাসতেন, তাই অনেক করে বলতে তার হলো আজীবন কারাবাস। নিঃশব্দে চোখের জল মুছে প্রহরীর পিছন পিছন দায় কারাগারে চলে গেল। এর ভেতর কেমন করে যে 1টি বছর কেটে গেল। গ্রীষ্ম গেল, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, আবার এলো সেই ফুল ফোটানো বসন্ত, আর সেই সঙ্গে এলো রাজকন্যার জন্মদিন। রাজকন্যা আবার এলেন সেই কবিশেখরের কুঞ্জে কাব্য আলোচনা করতে। আনমনে কাব্যের পুঁথি উল্টাতে উল্টাতে এলেন সেই পাতায় যে পর্যন্ত গত বছর জন্মদিনে পড়েছিলেন, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল সেই আংটি। তারপর আর কবিশেখর পুঁথিখানি হয়তো খোলেন, যেমন আংটি তেমনই আছে। তার মনে পড়ে গেল একসঙ্গে সব কথা। তিনি ছুটে গেলেন রাজার কাছে সেই আংটি নিয়ে, তারপর সব কথা তাকে খুলে বললেন। কিন্তু 2টো আংটি এলো কোথা থেকে? রাজা গোপনে সেই স্বর্ণকারকে ডাকলেন, তাকে অভয় দিলেন সব জলের মতো পরিষ্কার করে বলতে, আর তারপরেই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। রাজা রাগে অগ্নিশর্মা হয়ে হুকুম দিলেন, মন্ত্রীকে বেঁধে আনো এখনই। সেই 700 সেপাই আবার ছুটল মন্ত্রীর বাড়ির দিকে। এতদিনে আরামে রাজভোগ খেয়ে খেয়ে গুম্ফেশ্বরের গোঁফের পরিধি আরো বেড়ে গেছে। সেই 700 সেপাই তার গোঁফ দিয়েই তাকে বেঁধে ফেললে। আর সেই দায় নির্জন কারায় চোখের জল ফেলে ফেলে সে হয়ে গেছে অন্ধ। রাজকন্যা নিজে গিয়ে তাকে বাইরে নিয়ে এলেন, বললেন, দাইমা, আজ থেকে আমার চোখ দিয়ে তুমি দেখবে, আমি সর্বক্ষণ তোমার পাশেই থাকব। এদিকে রাজার আজ্ঞা পেয়ে 700 সেপাই এক গাছের সঙ্গে গুম্ফেশ্বরকে তার গোঁফ দিয়ে বেঁধে ফেলেছে। তোমরা যদি সেই রাজার রাজ্যে কখনো যাও তো দেখবে গুম্ফেশ্বর এখনো সেই গাছে তারই গোঁফ দিয়ে বাঁধা আছেন।